আমি একজন জব হোল্ডারও, সো জবের পাশাপাশি প্রিপারেশনটা এক মাসের মধ্যে কমপ্লিট করাটা খুব টাফ ছিল। আচ্ছা, জব কিসের? আমি এখন একটা স্কুলে আছি টিচার হিসাবে, ব্লেস ইন্টারন্যাশনাল স্কুল। হেক্সাসে যদি কেউ মক টেস্ট দেয়, মিনিমাম 2টা দিলে তার মানে মেন্টালি সে পুরাই মেইন টেস্টের জন্য প্রিপেয়ার হয়ে যেতে পারবে। আইএস একটা সাকসেসফুল স্কোর, তার পেছনে অনেকগুলো কাজ, অনেক কষ্ট থাকে আমাদের একজন ক্যান্ডিডেটের। তো এরকমই আরেকটা নতুন স্টোরি নিয়ে আমরা আজকে হাজির। আমাদের সাথে আছে মারিয়ামা সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মারিয়ামা, কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম গুড টু। মারিয়ামা, ইউ গট 7.5 ইন আইএলটিএস এবং 1 মাসের কোর্স, রাইট? ক্রাশ ব্যাচের স্টুডেন্ট। জি। হাউ ওয়াজ ইট পসিবল? আই মিন, হোয়াট ডিড ইউ ডু অ্যাকচুয়ালি? আসলে আমার প্রিপারেশনের টাইমটা খুব শর্ট ছিল। আমার প্ল্যানই ছিল খুব তাড়াতাড়ি এক্সামটা দিয়ে দেওয়া। আর যেহেতু আমার ইংলিশ বেসিক মোটামুটি আমার আগানো ছিল, বাট আইএলটিএস এর কোনো আমার মডিউল সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না। সো এই জন্য আমি ক্র্যাশ কোর্সটা বেসিক্যালি সিলেক্ট করছি, কারণ আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনছি যেটা খুবই শর্ট কোর্স, সময় অনেক কম লাগে, বাট মোটামুটি সবকিছুই কভার হয়ে যায়। সো যাদের প্ল্যান যে খুব তাড়াতাড়ি এক্সাম দিয়ে দেওয়ার, তাদের জন্য আমি মনে করি ক্র্যাশ কোর্সটা একদম পারফেক্ট। কারণ আমার কাছে ওরকম 3 মাস মানে প্রিপারেশন হাতে টাইম নিয়ে দেওয়ার মতো আমার সময় ছিল না। সো এই জন্য আমি ওই কোর্সটা আর কি ইয়ে করি। একটু টাফ ছিল আমি বলবো, কারণ সময়টা খুব কম ছিল, প্লাস অনেক অনেক বিষয় আছে, যেমন কিছু টেস্ট, পার্শিয়াল টেস্ট দিয়ে নিজেকে একটু ইমপ্রুভ করার জায়গা থাকে। পাশাপাশি আমি একজন জব হোল্ডারও, সো জবের পাশাপাশি প্রিপারেশনটা 1 মাসের মধ্যে কমপ্লিট করাটা খুব টাফ ছিল। আচ্ছা, জব কিসের? আমি এখন একটা স্কুলে আছি টিচার হিসাবে, ব্লেস ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা, দ্যাটস গ্রেট। এটা একটা নামকরা স্কুল। জি। ব্লেসের আগের প্রিন্সিপাল পরিচিত ছিলেন জন পল সার্জেন্ট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন কে আছেন? এখন সামিত স্যার আছেন, সৈয়দ সামিত স্যার। হ্যাঁ, নাম শুনেছি আমার। দ্যাটস গ্রেট মারিয়ামা। ওকে, ইউ আর আ টিচার। মানে ব্যাপারটা কি এমন যে ইউ আর আ টিচার এবং অলরেডি ইংলিশের সাথে অনেক বেশি অভ্যস্ত, যে কারণে আইএলটিএসটা অনেক সহজ হয়েছে কিনা? কিছুটা আমি বলবো স্পিকিং এর ক্ষেত্রে, যেটা আমি বলবো, সবাই বলে যে একটা ইংলিশ এনভায়রনমেন্টে যদি আপনি থাকেন, তাহলে আপনার নিজের স্পিকিং অ্যাবিলিটিটা অনেক ইমপ্রুভ হয়। যেমন আমাদের ক্লাসে সবসময় টিচাররা বলতেন যে স্পিকিং ক্লাবে যাও, স্পিকিং কেয়ারে যাও, তাহলে তুমি ওখানে যখন সবাই ইংলিশে কথা বলবে তখন তোমারও স্কিলটা আরো ডেভেলপ হবে। যদিও আমি খুব বেশি সময় পাই নাই ওইটাতে অ্যাটেন্ড করার, আমি মনে করি যে আরো যদি আমি অ্যাটেন্ড করতাম হয়তো আমার স্কোরগুলো আরো ইমপ্রুভ হতো, বাট ওইটা আমার জন্য একটু হেল্পফুল হয়েছে, যেহেতু আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আছি। তো আমার ওই এনভায়রনমেন্টটার সাথে আমি একটু ইউজ টু ছিলাম, যে আমার সবসময় কমিউনিকেট করতে হয় ইংলিশে। ওইটার কারণে দেখা গেছে কিছু বিষয়ে আমার হেল্প হয়েছে। দ্যাটস গ্রেট। কোর্স চলাকালীন সময়ে বা ইভেন মক টেস্টের স্কোর কি 7 বা 7.5 হিট করছিল না? আমার একটা জিনিস মনে আছে, আমার কোর্সের মানে আমার ব্যাচের একজন ভাইয়া আমাকে বলছিলেন যে হেক্সাসে মক টেস্ট দিয়ে তুমি কখনোই 7 বা 7.5 পাবা না। আচ্ছা, ওইটা শোনার পরে আমার মানে একটা কিউরিয়াসিটি, তখন আমি মক টেস্ট দেই নাই। তো আমার মনে হলো যে এমন কি হেক্সাসের মক টেস্টে যে ওইটা দিয়ে 7 আমার একটা জিদ কাজ করলো যে দেখি আমি দিয়ে। তখন আমি টেস্টগুলা, পার্শিয়াল টেস্ট বা মক টেস্টগুলা দিচ্ছিলাম না। তো পরে আমি একটা মক টেস্টে পার্টিসিপেট করি। ফার্স্ট মক টেস্টে আমার সারপ্রাইজিংলি ইট ওয়াজ 7.5, দ্য ফার্স্ট মক টেস্ট। তো ওইটা থেকে আমার কনফিডেন্স অনেক বিল্ড হয়েছে, যে সবাই বলে এত হার্ড এত হার্ড, তো আমি যদি 7.5 এখানে অ্যাচিভ করতে পারি তাইলে আমি হয়তো ট্রাই করলে ওই স্কোরটা ধরে রাখতে পারবো। বাট আমি বলবো কোয়েশ্চেনগুলা সবাই বলে হার্ড মক টেস্টের, বাট মেইন টেস্টের সাথে আমি অনেক সিমিলারিটি পাইছি। মানে স্ট্যান্ডার্ড যেটা আমি বলবো, আমার নিজের কাছে মনে হচ্ছিল যে লিসেনিংটা খুবই ফাস্ট, বা এরকম প্রথম যখন দিচ্ছিলাম। পার্শিয়াল টেস্ট যখন আমি দেই, ফার্স্ট লিসেনিং টেস্টে আমি 6.5 পাই, মানে আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল যে এত কম কেন আসবে। আমি ক্যামব্রিজ যখন সলভ করতাম তখন আমার দেখা যেত 35, 36 এরকম হয়ে যাচ্ছে, বাট পার্শিয়াল টেস্টে আসার পর দেখি 6.5। বিকজ ফার্স্ট ডেতে এত নার্ভাস ছিলাম আমি, ওইটা আমার ফার্স্ট পার্শিয়াল টেস্ট ছিল। তো 6.5 হওয়ার পরে আমি বিষয়গুলো বুঝতে পারি আসলে যে রিয়েল এক্সাম এনভায়রনমেন্টটা আমার বাসার এনভায়রনমেন্ট থেকে অনেক ডিফারেন্ট। সো ওইটার সাথে আমার ইউজ টু হইতে হবে যদি মেইন টেস্টে বসতে চাই। তো ওই 6.5 থেকে আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে নিজের উইকনেসগুলো আস্তে আস্তে কভার আপ করে লাস্টের দিকে আমার পার্শিয়াল টেস্টগুলোতে দেখা যেত লিসেনিং এ অলমোস্ট 8.5 আসছে, এরকম আসছে, যেটা দেখা যায় আমার মেইন এক্সামের রেজাল্টের সাথে খুবই মানে একদম সিমিলার। মেইন এক্সাম কত আসছে? মেইন এক্সামে আমার লিসেনিং 8 আসছে। মাশাআল্লাহ। যদিও আমি মানে মেইন এক্সামের জন্য খুব নার্ভাস ছিলাম, ফার্স্টে গিয়ে বসে আমার মনে হচ্ছিল যে কিছুই পারবো না। আর লিসেনিং নিয়ে আমার
খুব হাই এক্সপেকটেশন ছিল, কারণ লিসেনিংটা আমার কাছে কিছুটা ইজি মনে হতো। তো যদি আমি স্কোর ইমপ্রুভ করতে চাই, আমার লিসেনিং রিডিং দিয়ে আমার মানে ইমপ্রুভ করতে হবে। তো লিসেনিংটা আমার মন মতো তখন হয় নাই ফার্স্ট ডেতে। আমার এতটাই মানে ফ্রাস্ট্রেশন কাজ করতেছিল, মনে হচ্ছিল যে এক্সাম দিবই না, বের হয়ে চলে আসবো, মানে আইডি নাম্বার ভুল লিখে দিব, এরকম কিছু মাথায় কাজ করতেছিল যে আমি তো আমার রেজাল্টটা হারাই ফেলছি অলরেডি। বাট পরে আমি আস্তে আস্তে নিজেকে বুঝাইলাম যে বাকিগুলা দিয়ে আমি হয়তো কভার আপ করে ফেলতে পারবো। বাট আনএক্সপেক্টেডলি আমার লিসেনিং এ বেশ ভালো স্কোর আসছে আলহামদুলিল্লাহ এই টেস্টে। আলহামদুলিল্লাহ। এবং আমার মনে হয় ওই যে মক টেস্টের সাথে একটা সিমিলারিটি, খুবই সিমিলার আমি বলবো। আমি ওই পেরেশানি থেকে গেল। স্যাররা যখন আমাকে ওই যে ইয়েটা দিতেন ফিডব্যাক দেওয়ার জন্য মক টেস্টের, প্রতিটা ফিডব্যাকে আমি লিখে দিতাম যে লিসেনিং ইজ টু হার্ড, লিসেনিং ইজ টু হার্ড। মানে আমার কাছে মনে হইতো যে মেইন টেস্টে মনে হয় এরকম আসবে না, বাট হেক্সাস আমাদেরকে টেস্ট নিচ্ছে এত কঠিন দিয়ে দিয়ে। বাট আলটিমেটলি দেখা গেছে যে খুবই সিমিলার মেইন টেস্টের সাথে হেক্সাসের টেস্টগুলা। আমি বলবো স্ট্যান্ডার্ড, একদমই স্ট্যান্ডার্ড। প্রতিটা মডিউলের কোয়েশ্চেনগুলা মক টেস্ট প্লাস পার্শিয়াল টেস্ট দুইটাই। হেক্সাসে যদি কেউ মক টেস্ট দেয়, মিনিমাম 2টা দিলে তার মানে মেন্টালি সে পুরাই মেইন টেস্টের জন্য প্রিপেয়ার হয়ে যেতে পারবে। আমরা যেটা করার চেষ্টা করি, এই ব্যাপারটা আমাদের সাথে অনেকে শেয়ার করে যে এটা অনেক ডিফিকাল্ট কিনা, তো আসলে তো না, এরকম বিষয়টা এরকম না। হ্যাঁ, ভেরিয়েশন আছে, ভেরিয়েশন আমাদের দিতে হবে, বিকজ ইটস আ মক টেস্ট। হয় না যে রিহার্সেলে মানে সব ধরনের প্র্যাকটিস করে নিতে হবে, এই কাজটা আমরা হয়তো করি এবং আলটিমেটলি ইট হেল্পস ইন দ্য এক্সাম। আমরা হয়তো কেমব্রিজের মতো একেবারে যেটা আছে হুবহু সেট প্যাটার্ন দিলাম, তো বাসায় তো কেমব্রিজে আসতেছে বেশি স্কোর, কিন্তু এক্সামে একটু ভেরিয়েশন যদি দেয় তখন টাফ হয়ে যায়, ঝামেলা। তখন মনে হবে ও মাই গড, আমি তো এগুলো এরকম কিছু করি ইউজ টু না। তো ওই জায়গা থেকে দ্যাটস গ্রেট। এটা শুনে খুবই ভালো লাগলো যে জিনিসটা আমরা এতদিন ধরে বলে আসার চেষ্টা করছি। আমাদের একজন বোনকে পেলাম, শি ইজ সাপোর্টিং আস ইন দ্য সেম ফ্যাশন। এক্স্যাক্টলি। আর হ্যাঁ, মক টেস্টে ওই ভাইয়া যেটা বলছে, মক টেস্টে স্কোর আচ্ছা কম আসে বা মেইন এক্সামে হয়তো বাড়তি আসবে, এটা অনেক ক্ষেত্রে হয় এরকম। কেন? যখন একজন প্রিপারেশন নিচ্ছে তখনকার তার সিচুয়েশন আর মেইন এক্সামে তো তার তো অতদিনে বেশ কিছু পড়াশোনা তো হলো, তো সে আশা করতেই পারে যে তার রেজাল্টটা এখন আগের চেয়ে ভালো হবে এরকম। বাট বাই দ্য ওয়ে, এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে আপনার কিন্তু একটা সার্টেন একটা লেভেল আপনার ছিল, সেখান থেকে কিন্তু আপনি সেটাকে ওই যে হয় না স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা ঠিক। এরকম অহরহ ক্যান্ডিডেট আছে যারা মনে করছিল তারা একটা 7 বা একটা 7.5 নিয়ে আসবে অথবা 8, পরে দেখা যায় এটা ফল করছে, এটাও কিন্তু কম না থাকে। বাট ইউ মেড ইট হ্যাপেন, ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালি ইউ গট দিস স্কোর, দ্যাটস বিউটিফুল। হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে আইএসএর এই 4টা মডিউলের মধ্যে স্টুডেন্টসদের কি করা উচিত? যে লাইক 4 মডিউলসে সমান তালে গুরুত্ব দেওয়া দরকার, নাকি কোনো একটা স্পেসিফিক মডিউলে বেশি কাজ করা দরকার? আসলে সবার স্কিল তো সমান না। যেমন আমি যদি আমার কথা বলি, আমার মোটামুটি এক্সপেক্টেড রেজাল্ট আসছে, কিন্তু রাইটিং এর দিকটা যদি বিবেচনা করি, আমার রাইটিং এ অন্যান্যগুলোর তুলনায় কম্পারেটিভলি লোয়ার স্কোর আসছে। তো আমি এটা ফার্স্ট থেকেই বুঝতে পারতেছিলাম যে রাইটিং এ আমার স্কিলটা ওইরকম না, আর ওইটার জন্য আমাকে একটু বেশি সময় দিতে হয়েছে। যদি আমি ইমপ্রুভ করতে চাই, আমার এখন যদি আমি সবগুলোতে সমান ভাগে ভাগ করে দিই আমার টাইমটা, হয়তো আমি যেটাতে ভালো করতেছি ওইটা আমি ওইরকমই রয়ে যাবে, ওইটা তো তেমন একটা ইমপ্রুভ হবে না। বাট আলটিমেটলি যেটাতে আমার উইকনেস বেশি, ওইটাতেও ঠিক মতো টাইম পাচ্ছে না প্রিপারেশন অনুযায়ী। তো যার যেটাতে একটু সমস্যা আছে বা যেটাতে একটু লো স্কোর আসতেছে, যেমন পার্শিয়াল টেস্টগুলো দিলে আমরা বুঝতে পারি যে আমাদের কোনটাতে একটু গাফিলতি আছে, তো ওইটা বিবেচনা করে যদি বাসায় প্র্যাকটিস করার সময় ওইটাতে একটু বেশি কনসেন্ট্রেট করি আমরা, তাইলে দেখা যায় যে ওইটা আমাদেরকে অনেক হেল্প করে। যেটা আমি লাস্টের দিকে, যদিও আমার টাইমটা খুব অল্প ছিল, 1 মাসের মধ্যে সবকিছু কভার করা, তো লাস্টের দিকে দেখা গেছে আমি অন্যান্য মডিউল রেখে রাইটিং এ আমি একটু সময় দিছি। যেমন অন্যান্য স্যাম্পল যেগুলো আনসার্স থাকে, আমাকে আমার কোর্স টিচারও অনেক হেল্প করছেন। আমি 2-3 দিন ওনার কাছে আসছি যে স্যার রাইটিং এ আমি কি করবো, আমি তো বুঝতেছি না, খুব লো স্কোর আসতেছে। স্যার আমাকে বলছেন যেগুলা চিল, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে থাকো, দরকার হয় তুমি 3 ঘন্টা রাইটিং এ শুধু টাইম দাও, যেহেতু তোমার এটাতে একটু কম আসতেছে। সো ওই অ্যাডভাইস গুলো আমার অনেক কাজে আসছে। সবাইকেই বলবো যে মানে যার যেটাতে প্রবলেম ওইটাতে যাতে একটু বেশি টাইম দিয়ে একটু ফোকাস করে। এক্স্যাক্টলি, মানে এক্সপার্ট সাজেশনই আসলে এরকম কাজে আসে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ডেফিনেটলি। রাইটিং এর ক্ষেত্রে মারিয়ামার একটু প্রবলেম হয়েছে, এন্ড ইউ স্পেন্ড টাইম আ লট। হোয়াট অ্যাবাউট রিডিং? মানুষের সবচেয়ে, যদিও অনেকে মানে দেখা যায় কি থিওরিটিক্যালি রাইটিং এর স্কোরটা একটু কম আসে সারা ওয়ার্ল্ডেই, থিওরিটিক্যালি ম্যাক্সিমাম স্টুডেন্টসদের, ক্যান্ডিডেটসদের, কিন্তু টেনশনের জায়গা সবচেয়ে বেশি কিন্তু রিডিং। What about reading? What was the score? রিডিং প্রিপারেশন আমি যখন স্টার্ট করছি, সেম জিনিস আমার সাথেও হয়েছে যে আমি কিছুই বুঝতেছিলাম না একদম। মানে
আমি ক্যামব্রিজে যখন প্র্যাকটিস করতাম লিসেনিং এ দেখা যেত আমার 8.5 স্কোর চলে আসতেছে, বাট রিডিং এ আমি খুঁজেই পাইতাম না, এরকম অবস্থা হতো যে আনসার গুলা খুঁজেই পাচ্ছি না। তো আমার ফ্রেন্ড যারা আগে হেক্সাসে পড়ছে বা আগে আইএলস এ পড়ছে ওদেরকে জিজ্ঞেস করলাম যে রিডিং, সবাই বলে রিডিং অনেক টাফ, রিডিং নিয়ে কিছু জানি না, রিডিং নিয়ে সাজেশন দিতে পারবো না। বাট মানে কোর্সে আমার যখন রিডিং মডিউলটা স্টার্ট হয়, হাকিম স্যার ছিলেন, উনি রিডিং নিয়েছেন আমাদের, তো স্যারের মানে পড়ানোর প্যাটার্নটা খুব সুন্দর ছিল। কিভাবে তুমি আনসার খুঁজে বের করবা, স্ক্যানিং স্কিমিং করে করে তুমি কিভাবে আনসারগুলোর পজিশনগুলো আগে খুঁজে বের করবা, ওই জিনিসগুলো আমি জানতাম না। আমি প্রথমে মনে করতাম যে রিডিং আবার কি, এগুলো তো আমরা স্কুলেই পড়ে আসছি যে প্যাসেজ পড়বো আনসার বের করবো। আলটিমেটলি খুবই টাফ, রিডিং খুবই টাফ আইএলসে আমি বলবো। বাট স্যার কিছু মানে অনেক কিছু শিখাই দিয়েছেন ক্লাসে, যেমন এইটা করলে এরকম হবে, বা কিছু টিপস এন্ড ট্রিক্সও আছে যেগুলো অনেক সময় কাজে আসে। আমি বলবো না 100% টাইম কাজে আসে, যেটা স্যারও ক্লাসে বলতেন যে এগুলা তোমরা মনে করে না যে 10টার মধ্যে 10টাই এইভাবে হয়ে যাবে, বাট কিছু ক্ষেত্রে তুমি যখন আটকায় যাবা তখন এই টিপস এন্ড ট্রিক্স গুলা ইউজ করবা, যেটা তোমার আনসার বের করতে ইজিয়ার হবে। ওইগুলা ইউজ করে দেখলাম যে আস্তে আস্তে আমার রেজাল্ট ইমপ্রুভ করতেছে। পার্শিয়াল টেস্টগুলো আস্তে আস্তে 0.5 করে রেজাল্টগুলো বাড়তেছিল। সেম জিনিস হেক্সাসে যেরকম আমার পার্শিয়াল টেস্টে রিডিং এর স্কোর থাকতো, মেইন এক্সামেও কাছাকাছি স্কোরই ছিল। আমি বলবো এটাতেও সিমিলার ছিল, যদিও প্রথম দিকে একটু টাফ ছিল রিডিং আমার জন্য, বাট আলটিমেটলি লাস্টের দিকে মেইন এক্সামে আমার টাইম ম্যানেজমেন্টটাতে একটু প্রবলেম হয়েছে রিডিং এ। আমি এক্সপেক্ট করতেছিলাম যে একটা 8 আনতে পারবো রিডিং এ, বাট লাস্টের দিকে আমার 5-6টা কোয়েশ্চেন মানে আনটাচড রয়ে গেছে, যেটা আমি টাইম দিয়ে কভার করতে পারতেছিলাম না। দেখতেছিলাম যে আমার 2 মিনিট হাতে আছে, আর ওইদিকে আমার 5-6টা কোয়েশ্চেন বাকি আছে। সো ওইটাতে একটু প্রবলেম হয়েছে, যে কারণে রেজাল্ট আরো 0.5 নেমে আসছে, 7.5 আসছে। তাও আলহামদুলিল্লাহ, এটাও ভালো, আমি স্যাটিসফাইড ওই রেজাল্ট নিয়ে। অনেকের জন্য স্টিল একটা 7.5 is a dream score for many, right? And you made it happen, you made it real. না, ফ্যান্টাস্টিক। এবং রিডিং এ 7.5 ফ্যান্টাস্টিক। এটা আমাদের এই ভিডিও যারা দেখবেন, ট্রাস্ট মি, they will find it inspiring যে না আপু আসলে কিভাবে 7.5 পেয়েছে রিডিং এ, আছে ওভারঅল 7.5। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাইবো রিডিং এর ক্ষেত্রে, যারা মেইন টেস্ট দিবে, রিডিং এ গিয়ে মানে সময় অনেকেই কভার করতে পারে না, বাট আপনি যদি তোমার মাইন্ড মানে ঠান্ডা রাখতে পারেন, একটু মানে আস্তে ধীরে বুঝে বুঝে, আর টাইমটা প্রথম থেকেই আপনাকে ম্যানেজ করতে হবে। লাইক 20 মিনিটসের বেশি আমি একটা প্যাসেজে দিতে পারবো না। তো আমার ক্ষেত্রে ওইটাই ভুল হয়েছে, যে আমি তো মনে করতেছিলাম আমার পার্শিয়াল টেস্টে ইউজুয়ালি 50 মিনিটস আমার কভার হয়ে যেত। সো আই ওয়াজ ভেরি রিল্যাক্সড যে আমার হয়ে যাবে টাইম। তো আমি প্রথমে যে ইজি প্যাসেজটা ছিল ওইটাতে আমি বেশি টাইম মানে ওয়েস্ট করে ফেলছি। লাস্টে দেখা গেছে যে কঠিন গুলাতে একটু প্রবলেম হয়েছে। তো ওইটার ক্ষেত্রে বলবো যে টাইম ম্যানেজমেন্ট একদম শুরু থেকে খুবই স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। প্যাসেজ গুলাতে 20 মিনিটস ইচ, এর বেশি দেওয়াই যাবে না। ওইটা মাথায় রেখে আমার ইয়ে করতে হবে, সলভ করতে হবে। আমরা আরেকটা ব্যতিক্রমী প্ল্যানও আসলে শেয়ার করে থাকি নরমালি, যে ফর দা প্যাসেজ 1 কম সময়, 17 মিনিটস, ফর প্যাসেজ 2 অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটস, আর প্যাসেজ 3 একটু বেশি সময়। ওই যে 3 মিনিট আমরা প্যাসেজ 1 এ সেভ করলাম, ওটাতে আমরা আবার দিয়ে দেব। ওটা আমাদেরকে স্যাররাও বলতেন, বাট যেহেতু আমি অনেক রিল্যাক্সড ছিলাম, ওটা আমার মাথায় আসে নাই যে আমি তো টাইম আমার শর্ট হয়ে যেতে পারে। বাট দেখা গেল যে আলটিমেটলি ওখানে মেইন এক্সাম এনভায়রনমেন্টে আরেকটু বেশি প্রেসার থাকে আমি বলবো, কারণ অনেক চিন্তা মাথায় আসে যে আমার এই স্কোরটা আনতেই হবে, আমার সামনে ভিসা অ্যাপ্লাই করতে হবে, অনেক চিন্তা চলে আসে। তো এটার ক্ষেত্রে এক্সট্রা প্রেসারটা টাইমটাকে একটু কিল করে। আমি যেটা 100% খুবই মানে এটা খুবই ভালো ইনফরমেশন। মেইন এক্সামে এই কারণে আমরা আবার যে মক টেস্ট বেশি দিতে তখন এই যথেষ্ট কি বলে জড়তাটা যথেষ্ট কমে আসে এখন আলহামদুলিল্লাহ। বাট ইয়েট ইউ নো হোয়াট 7.5 ইন রিডিং অথবা ওভারঅল যেটাই বলি না কেন, ইটস আ ভেরি ডিসেন্ট স্কোর এন্ড ওয়ান্ডারফুল স্কোর, নো ডাউট দেয়ার। এখন কি প্ল্যান? মানে মানুষ স্কোর পেলে তো আসলে ফ্লাই করে, সো হোয়াটস এ প্ল্যান নাও? আমি ইনশাআল্লাহ নেক্সট মান্থের মধ্যে আমি অ্যাপ্লাই করব। অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছি আমি মাস্টার্সের জন্য। আমি অলরেডি আমার অনার্স শেষ করে ফেলছি লিডিং ইউনিভার্সিটি থেকে, মাশাআল্লাহ। আর মাস্টার্সের জন্য দেখি এখন আল্লাহ যদি নসিবে রাখেন তাহলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি মানে স্কলারশিপও ম্যানেজ করা সম্ভব ইনশাআল্লাহ। আইএলস এ মোটামুটি ভালো স্কোর থাকলে এদিকে একটু ট্রাই করা যায় স্কলারশিপের জন্য, এবং সামনে এটা কাজে লাগবে যদি দেশটা হয় অস্ট্রেলিয়া পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য। ওইটার জন্য বেসিক্যালি আমার প্ল্যান ওইটাই ছিল, মানে আমার স্কোরের জন্য, যেহেতু 6.5 পাইলে মোটামুটি আপনার স্টুডেন্ট ভিসা কভার হয়ে যায়। বাট পিআর প্রসেসের ক্ষেত্রে দেখা যায় যে একটা হায়ার আইএলস স্কোর আপনাকে অনেক হেল্প করে। সো ওইটা টার্গেট করে আমি মেইনলি আইএলস প্রিপারেশনটা স্টার্ট করছিলাম। ফ্যান্টাস্টিক। আমাদের এই আলোচনায় কিছু বাড়তি ইনফরমেশন উঠে আসবে যেটা অনেককে হেল্প করতে পারে ইনশাআল্লাহ। এই জার্নিতে ফ্যামিলির সাপোর্ট কিরকম ছিল?
আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি বলবো আমার আম্মু আব্বু, আমার বোন, স্পেশালি আমি আমার হাজব্যান্ডের কথা বলবো, কারণ মেন্টালি প্লাস ফাইন্যান্সিয়ালি আমাকে হেক্সাসে ভর্তি করা। আমি মানে প্রথমে চিন্তা করতেছিলাম যে না কোর্স করব না, বাসায় প্রিপারেশন নিব। দেখলাম যে 1 মাস ওয়েস্ট হয়ে গেছে, বই বাসায় রাখা, কিন্তু একটা বার টাচও করা হচ্ছে না, কারণ ওই যে হেক্সাসের একটা ডিসিপ্লিন আছে, ডেইলি আপনাকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, আপনি একটা প্রেশারের মধ্যে আছেন। সো আমি যেহেতু একটা জবের সাথে রিলেটেড, সো দেখা যায় ওইখানে টাইম দিয়ে এসে আমার আবার যে আইএলটিএস এর প্রিপারেশনটা স্টার্ট করব, ওই মানে কিকটাই আমি পাচ্ছিলাম না। তো আমার হাজব্যান্ড আমাকে বললেন যে তুমি একটা একাডেমিক কোর্সে ঢুকো, তাইলে ওই প্রেশারটা তুমি ফিল করবা যে আমার এটা করতে হবে, যেটা এসে হেক্সাসে আমি 100% পাইছি। অলমোস্ট মানে এভরিডে স্যারদেরকে বলতাম স্যার মানে হোমওয়ার্ক টু মাচ কমায় দেন। বাট আলটিমেটলি ওই হোমওয়ার্ক গুলা অনেক হেল্প করছে। যেমন ক্যামব্রিজ সলভ হয়ে যায় আপনার অটো, আপনি যখন একটা কোর্সে ভর্তি হবেন দেখা যায় যে সিকোয়েন্সিয়ালি আপনার সব ক্যামব্রিজ গুলা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, যেটা অনেক হেল্প করে আপনাকে। তো ওই প্রেশারটা পাইছি হেক্সাস থেকে, যেটা পজিটিভ আমি বলবো। তখন যে নেগেটিভ মনে হয়েছে, কারণ খুব প্রেশারাইজিং হয়ে যেত। আমি অনেক সময় দেখা যেত স্কুল থেকে কাজ শেষ করে এসে লাঞ্চ না করে এখানে এসে পার্সিয়াল টেস্ট দিতে বসতাম, তারপরে আবার ক্লাসে যেতাম, ক্লাস থেকে বের হয়ে স্পিকিং টেস্ট দিতাম আরেকটা দিয়ে তারপর যেতাম, কারণ আমি জানতাম আমার খুব অল্প সময়ের মধ্যে আমার এক্সামে বসতে হবে। তো আমি চেষ্টা করছি বেস্ট, যেমন আমার 28টা পার্সিয়াল টেস্ট ছিল একটা কোর্সের সাথে, আমি আমার বেস্ট ট্রাই করছি 1 মাসের মধ্যে ওগুলা কভার করার। তো 4-5টা হয়তো বাকি আছে, ওইটাও আমি যদি পারতাম তাইলে দিয়ে দিতাম, কারণ আমি ফিল করছি যে টেস্টগুলা দিয়ে আমার রেজাল্ট ইমপ্রুভ হচ্ছে। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা টেস্টে যখন বসবেন, আপনি বাসায় বসে টেস্ট দেয়া আর একটা এক্সাম হলে টেস্ট দেওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে ওইগুলা। তো ওই 28টা পার্সিয়াল টেস্টও আমাকে অনেক হেল্প করছে। সবকিছু মিলায়ে মানে আলহামদুলিল্লাহ আমি যেটা গোল অ্যাচিভ করতে চাচ্ছিলাম ওইটা পাইছে, হয়েছে আলহামদুলিল্লাহ। না অ্যামেজিং। আপনি তো আসলে যেহেতু নিজেও টিচিং এ আছেন, মানে একেবারে আইএলটিএস টিচিং এর যে নর্মস মেনটেন করে আমরা কথা বলি, দ্যাটস হাউ উই আর টকিং অ্যাবাউট। এটা আসলে মানে এটা বোথ সাইডস সেইং লাইক নিজে ক্যান্ডিডেট ছিলেন, স্কোর তুলেছেন, এই একটা ফিলিংসের জায়গা থেকে কথা বলছেন, দ্যাটস ফাইন। আবার এট দ্য সেম টাইম ইউ আর গাইডিং পিপল, মানে ইনস্ট্রাক্টর টাইপের যে একটা রোল, সেই অ্যাঙ্গেলটাও পরিষ্কার, ফ্যান্টাস্টিক, খুব গোছানো আইডিয়াস গুলা। এবং আপনার হাজবেন্ডকে আমরাও সাধুবাদ জানাতে চাই, কারণ আপনাকে যদি উনি একটু পুশ না করতেন, আমি ওনার কথা আবারও বলবো, কারণ আমার এই যে স্কোর আসছে মোটামুটি হেক্সাসকে আর আমার হাজবেন্ডকে আমি ক্রেডিটটা ভাগ করে দিতে চাইবো, কারণ উনি সব দিক থেকে আমাকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত, আমি মানে এক্সাম দিয়ে এসে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কারণ আমি লিসেনিং এন্ড রিডিং এ এক্সপেক্ট করতেছিলাম আমার আরো ভালো এক্সাম হবে। তো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, তখন উনি আমাকে খুবই সাপোর্ট করছেন মেন্টালি, যে ইটস ওকে, আবার আমরা দিতে পারবো, যদি একটা খারাপ হয় আমরা আবার দিতে পারবো। তো ওই জিনিসগুলা খুব মানে আমাকে অনেক হেল্প করছে এই জার্নিতে, আইএলটিএস জার্নিতে। আপনার এই আলোচনার প্রেক্ষিতে আমি একটু সাধুবাদ দিতে চাই এই এরকম হাজব্যান্ড যারা আছেন, এবং এই স্টোরিগুলো হাজব্যান্ডরা যে সাপোর্ট দেন, এই স্টোরিগুলো আমার কাছে প্রচুর আসে, অহরহ আমি পাই। যে এরকমও আমার রুমেও কথা হয় যে আমি ওনাকে বলেছি যে ওনার বাসার কোনো কাজ নাই, ওটা আমি দেখবো, তিনি যেন শুধু আইএলটিএস এ ফোকাস করে। এবং সাম্প্রতিক সময়ে 2 সপ্তাহ আগে আমরা একজন বোনকে পেলাম যিনি ঢাকা মিরপুর 10 থেকে চলে আসছেন। আমি বললাম যে আপু মিরপুর 10 থেকে আসছেন, আপনি কি সিলেটে থাকেন না সরাসরি আইএলটিএস এর জন্য আসছে? বলে সরাসরি আইএলটিএস এর জন্য। বলে যে হাও, মানে কিভাবে? বলে যে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট দিয়েছেন। আমি এরকম বললাম যে আমার তো আইএলটিএস এ ইমপ্রুভ হচ্ছে না, এখন কি করা যায়? তো উনি বললো যে তাহলে তুমি দরকার হলে আরো পড়াশোনা করো বা আরো ভালো আইএলটিএস সেন্টার, বলে আরো ভালো আইএলটিএস সেন্টার একটা আছে সিলেটে, ঠিক আছে তুমি তাহলে ওখানে যাও। উনি এভাবেই চলে আসছে, একটা মহিলা হোস্টেলে উঠে চলে আসছে। তো এরকম প্রচুর ঘটনা আমরা পাই। আমি শুধু এটুকু বলতে চাই আর কি, যে এরকম হাজব্যান্ডরা যে সকল স্ত্রীদের সাপোর্ট দিয়েছেন, আমি আজ পর্যন্ত তাদেরকে ফেল করতে দেখিনি, এবং আপনি কিন্তু তার রিটার্নটাও দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি শুরু থেকে ওনাকে বলতেছিলাম যে আপনি আমার পিছনে ইনভেস্ট করতেছেন, আমি চেষ্টা করব কিছু একটা যাতে রিটার্ন দিতে পারি। সো এটা আমার মাথায় ছিল সব সময় যে আমার একটা ভালো স্কোর আনতে হবে, ফ্যামিলির জন্য, আমার হাজবেন্ডের জন্য, তারপরে আমার জন্য। সো আলহামদুলিল্লাহ আলটিমেটলি এটা আনতে পারছি। এই জন্য আমি হেক্সাসকে থ্যাংক ইউ দিব, কারণ এত শর্ট টাইমের মধ্যে আমার সবকিছু কভার করে প্র্যাকটিস অ্যান্ড
নলেজ সবকিছু মিলে কভার করাটা টাফ ছিল যদি আমি এরকম একটা কোর্সে এনরোল না হইতাম। বাসায় থেকে আমার ওই প্র্যাকটিসটা বা এরকম গাইডলাইনটা পাওয়া পসিবল হইতো না। ক্লাসের বাইরেও যে কোনো সময় দেখা গেছে হোয়াটসঅ্যাপে আমি আর আমার কোর্সে আরো দুজন অ্যাসিস্ট্যান্ট স্যার ছিলেন, আকাশ স্যার এন্ড সাইমন স্যার, আমি ওনাদের কথাও বলবো, কারণ একদম যে কোনো সময় যে কোনো প্রবলেমে স্যারদেরকে মানে মেসেজ করলে স্যাররা রেসপন্স করতেন, যেটা আমরা এক্সপেক্ট করা ঠিক না, কারণ ওনাদের একটা অফিসিয়াল আওয়ার আছে, এর বাইরে গিয়ে ওনারা কাজ করতেছেন, এটাও খুবই ইমপ্রেস। আমি নিজেও একজন টিচার, আমার স্টুডেন্টরা যদি আমাকে রাত্রে 10টা-11টার সময় মেসেজ করে এটা আমার জন্য খুব ডিস্টার্বিং হবে, বাট আলটিমেটলি স্যাররাও আমাদেরকে এনকারেজ করতেন যে কোনো প্রবলেম যেখানে আটকাবা আমাদেরকে জানাবা। তো জানায় আমি ওরকম রেসপন্সও পাইছি। সো এই কথা আমি স্যারদেরকেও মেসেজ করছি যে ওনাদের অনেক অবদান আছে আমার এই রেজাল্টের পিছনে। না, দ্যাটস গ্রেট। আমাদের আসলে মোটোটা কি আপু, যে লাইক উই ওয়ার্ক ফর দ্য কমিউনিটি অ্যান্ড আমাদের থিঙ্কিং এর এই জায়গাটা কাজ করে যে আমরা যদি আপনাকে একটু সাপোর্ট দিতে পারি। আপনি কেন আসছেন? আপনি তো না আসলে, ওই যে বললেন আপনি তো না আসলেও পারতেন, বা আপনার মতো করে একটা চেষ্টা আপনি করতে পারতেন, একটা ভরসা নিয়ে আসছেন, একটা আশা নিয়ে আসছেন। এখন আমাদের প্ল্যানটা কি যে আপনার স্বপ্নগুলো পূরণ হোক, কারণ মানুষ আমরা এতে আমাদের কি মানে উপকার হবে কিনা হবে, কারণ মানুষ বড় হয় অন্যের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। So that's what I think our colleagues are trying to do, and thank you so much. আপনি অনেক প্রশংসা আপনি করলেন, থ্যাংক ইউ সো মাচ। এটা প্রশংসা না, আমি আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। পাশাপাশি আমি বলবো হেক্সাসে যে ফ্যাসিলিটিগুলা ক্লাসের বাইরে যে ফ্যাসিলিটিগুলা দিয়ে রাখছেন আপনারা, ওইগুলা যদি কেউ 100% ইউজ করতে পারে, মানে আমি আমার টাইমের জন্য আমি অনেক জিনিস দেখা গেছে আমি ইউজ করতে পারি না, যেটা আমি জানি আমার জন্য খুবই ইউজফুল। তো ওইটা বলবো যাদের সময় আছে ট্রাই করবেন, যেহেতু একটা কোর্সে এনরোল করছেন, আপনারা যাতে সব ফ্যাসিলিটি আপনারা যাতে উপভোগ করতে পারেন বা এটা কাজে লাগাইতে পারেন, যেটা আমি পারি না। যেমন কেয়ার গুলা নিতে পারি না আমি সময়ের অভাবে, দেখা গেছে টাইম ম্যানেজমেন্টে হয় নাই, বাট স্টুডেন্টরা দেখছি এরকম অন্যান্য জায়গায় আমি জানি না এরকম হয় কিনা, যে এতগুলা ফ্যাসিলিটি ক্লাসের বাইরে, মানে আপনার টাইম ওয়েস্ট করার কোনো সুযোগ নাই। আপনি যদি 10 মিনিট আগে আসেন, আপনি একটা জায়গায় গিয়ে বসে পড়তে পারতেছেন, হোমওয়ার্ক করতে পারতেছেন, কাউন্সিলিং এর জন্য যাইতে পারতেছেন। পাশাপাশি মানে এটা আমি বলে শেষ করতে পারবো না যে লিস্টটা, ওইটা খুবই ইমপ্রেসিভ। আমি বলবো অনেক ইনস্টিটিউট আছে, আমি নিজেও জানি অনেক ইনস্টিটিউট আছে ভালো পড়ায়, কিন্তু স্টুডেন্টদেরকে ওইরকম ফ্যাসিলিটি দেয়া সব ক্ষেত্রে, মানে একটা স্টুডেন্ট থাকতে পারে খুবই উইক, তার জন্য একটা জায়গা দরকার, তারও একটা গাইডলাইন দরকার, আর যার বেসিক মোটামুটি স্ট্রং আছে সে আরেকটু ইমপ্রুভ করতে চাচ্ছে তারও ফ্যাসিলিটি দরকার। তো হেক্সাসে আমি দেখছি একদম উইকেস্ট স্টুডেন্ট থেকে স্ট্রংগেস্ট স্টুডেন্ট সবার জন্য ফ্যাসিলিটিস আছে, যদি আপনি নিজে এটা নিতে পারেন। অনেক স্টুডেন্ট দেখা যায় এটা কাজে লাগায় না, আমি নিজেও পারি নাই কারণ আমার সময় ছিল না, যেটার জন্য আমার অনেক রিগ্রেট আছে। যেমন স্পিকিং আমি আরো ইমপ্রুভ করতে পারতাম যদি আমি আরো কমিউনিকেট করতাম, কথা বলতাম। তো ওইটা ওইটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লাগছে যে কোর্সের পাশাপাশি এতগুলা ফ্যাসিলিটিস আপনারা প্রোভাইড করতেছেন স্টুডেন্টদের জন্য, খুবই ইমপ্রেসিভ জিনিস। না, আলহামদুলিল্লাহ। এরপরেও ধরেন আপনি যেটা করেছেন এটার জন্য আমরা খুবই আনন্দিত। ইট ওয়াজ নট অ্যান ইজি জব। আপনি এবং কষ্ট করেছেন, এটা ইজি না। মানে একটা জব কন্টিনিউ করে আমরা কত মানুষকে দেখেছি ওনারা জব বাদ দিয়ে দিয়েছে, সবকিছু ছেড়ে দিয়ে। অনেকে আমাকে বলছে যে লাস্টের দিকে যখন আমার খুব টাফ হয়ে যাচ্ছিল, যেমন আমার স্কুলে এক্সাম চলতেছে, প্লাস এখানে আমার ধরেন মক টেস্ট গুলার ডেট আসতেছে, এগুলো একদম স্কেডিউল মেনটেন করে আমার দিতে হচ্ছে, চেঞ্জ করার কোনো অপশন নাই। তো আমি আমার প্রিন্সিপাল স্যারকে বলি যে স্যার আমার 2 দিন লিভ লাগবে আইএলটিএস এর জন্য। আমার ওয়ার্ক প্লেসও খুবই সাপোর্টিভ ছিল, যখন যেটা আমার দরকার হয়েছে, লিভ দরকার হয়েছে, দেখা গেছে যে আমি ওখানে ক্লাস লিভ নিয়ে এখানে এসে আমি আমার টেস্ট দিচ্ছি। সো ওইটার ক্ষেত্রে আমি ওয়ার্ক প্লেস থেকে অনেক সাপোর্ট পাইছি। পাশাপাশি দুইটা জিনিস একসাথে কন্টিনিউ করা টাফ হয়ে যায় কিছু সময়, যেমন খাওয়া দাওয়া বাদ দিয়ে দেখা গেছে আমার পার্সিয়াল টেস্টে আসতে হয়েছে, কারণ পার্সিয়াল টেস্ট মিস করলে আমার 3টা টেস্ট আরো কমে যাবে, এটা তো আমি মিস করবো না, এটা আমার কাজে লাগাইতে হবে। আমার ওইরকম একটা মেন্টালিটি ছিল। অনেকে বলতে যাচ্ছে ঠিক আছে বাদ দাও, তুমি 28টা এমনিতেই কভার করতে পারবা না 1 মাসের মধ্যে। আমি তো কেন, আমাকে দেয়া হয়েছে, আমি এটা কাজে লাগাবো, এটা আমার জন্যই দেয়া হয়েছে। সেটা আমি কাজে মোটামুটি 90% বলবো এটা আমি কাজে লাগাইছি, যেটা আমার স্কোর আনতে অনেক হেল্প করছে। বাসায় দেখা গেছে আমি অনেক সময় প্র্যাকটিস করার টাইম পাচ্ছি না, কিন্তু এখানে এসে আমি টেস্ট একটা দিয়ে আমি বুঝতে পারতেছি আমার উইকনেস কি। এমনও হয়েছে আমি লাস্ট এক্সাম আমার মেইন টেস্টের 1 দিন বা 2 দিন আগে আমি এখানে আসছি পার্সিয়াল টেস্ট দেওয়ার জন্য। তো ম্যাম বলতেছিলেন, ম্যাম আজকেও কি আপনার পার্সিয়াল টেস্ট? স্পিকিং আমি দিচ্ছিলাম কারণ আমার মনে হচ্ছিল আমি একটু উইক আছি, একটু ইমপ্রুভ করতে হবে আমার আরো। তো ম্যাম আমাকে 2টা যে আমার এক্সামের সাথে 2টা আমাকে কার্ড দিছিলেন। আমার এত ডিপ্রেস লাগতেছিল এক্সামের 2 দিন আগে যে আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম যে আমি কি করব আমি জানি না।
এরকম মনে আছে আমার সন্ধ্যার দিকে আমি চিন্তা করলাম যে আচ্ছা কিছুই ভালো লাগতেছে না, হেক্সাসে গিয়ে একটা স্পিকিং টেস্ট দিয়ে আসি। এটা আমি এনজয় করা স্টার্ট করছি, আমার কাছে প্রেশারাইজিং লাগে না। সো ওইগুলাই বলবো আমি, যদি নিজেকে মানে নিজের জন্য করেন তাইলে আলটিমেটলি একটা রেজাল্ট আসবে, যে যেটাই ডিজায়ারেবল। কারো 6.5, কারো 6, কারো 7, কারো 8, এক একজনের এক একটা দরকার। আমি মনে করি নিজের গোলটা সেট করেন আর ওইভাবে কাজে লাগায় যান। হার্ড ওয়ার্ক করলে ওইটা কখনো ওয়েস্ট হয় না। সো আপনার আলটিমেটলি আপনি আপনার গোলে রিচ করতে পারবেন। অলরাইট, আই থিঙ্ক আই হ্যাড আ ওয়ান্ডারফুল টক, এবং এত সুন্দর করে বললেন, আমার বিশ্বাস সেখান থেকে শেখার আছে, নেয়ার আছে, ইভেন নোট নেয়ার মতো অনেক কিছু আছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে এতক্ষণ ছিলেন মারিয়ামা সুলতানা, অসাধারণ কথা বলেন তিনি। আমি আসলে কথা বলার চেয়ে ওনার কথাগুলো শুনলাম খুব মন দিয়ে। ওনার জন্য খুবই শুভকামনা, এবং ওনার পরিবারকে আবারও আমরা সাধুবাদ জানাই যে এত সাপোর্ট এবং সমর্থন দিয়ে সবসময় ওনার পাশে ছিলেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।